24x7 নিউজ বেঙ্গলের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত। সামনেই কিন্তু আসতে চলেছে 15ই আগস্ট। ধীরে ধীরে কিন্তু আমরা স্বাধীনতার 100তম বর্ষ পদার্পণ করতে চলেছি আর কয়েকটা বছর পরেই। আর তারই উদ্যোগে ভারত সরকারের বিকশিত ভারতের একটি যোজনা এবং সেই যোজনার শুভ আরম্ভ হতে চলেছে, এই শুভ উদ্বোধন হতে চলেছে আগামী 23শে মার্চ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার নিউ দিল্লিতে। আর এই যে উৎসব, সেই উৎসবে আমাদের বাংলা থেকে আইনজীবী মিতা ব্যানার্জি তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং আপনাদেরকে বলে রাখি, গোটা দেশ থেকে বহু লাখো লাখো মানুষের মধ্যে থেকে কিন্তু মোট 30 জনকে এখানে নির্বাচিত করা হয়েছে এবং তার মধ্যে আমাদের বাংলার মেয়ে আইনজীবী মিতা ব্যানার্জি তিনি কিন্তু সিলেক্ট হয়েছেন। দিদি, এত বড় একটা সম্মান তুমি পেয়েছো, কেমন লাগছে যেখানে তুমি দিল্লি যাবে এরকম একটা ওপেনিং স্পিচ দিতে? নমস্কার। প্রথমে সবাইকে বলি ভগবতী শ্রী বিষ্ণুর সংরক্ষণায়। এই কথাটার উত্তর দেওয়ার আগে এটা খুব বড় অ্যাচিভমেন্ট। আমার এক বোন আছে, সে আমাকে বললো যে এটা ইউনাইটেড নেশনসে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার থেকেও বড় অ্যাচিভমেন্ট দিদি, যে তুমি বিকশিত ভারতে তুমি ভারত সরকারকে বলতে যাচ্ছ যে কি হতে পারে, কি হলে আমাদের দেশ আগে যেতে পারে। তো এক্ষেত্রে আমি একজন খুব বিখ্যাত কবির একটা কবিতার 2 লাইন বলবো, যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে, পাণ্ডবরা জিতে গেছে এবং যুধিষ্ঠির রাজ অভিষেকও হয়ে গেছে। এবার কবি এখানে বলছে যে धर्मराज के शीश के ऊपर राज मुकुट की छाया थी, धर्मराज के शीश के ऊपर राज मुकुट की छाया थी, पर सारी दुनिया जानती थी वो बस केशव की माया थी। तो धर्म किया संस्थापित जिसने, वो दाता दया निधान की दय, हाथ उठा के सारे बोलो चक्रधारी भगवान की जय। भगवते श्री विष्णु संरक्षणाয়। খুব ভালো লাগছে। আর আমার এখানে যাওয়ার জন্য আমার শ্রীহরি বিষ্ণু মহাবিষ্ণু আমাকে সাথ দিয়েছেন। আর আমার হাজব্যান্ড যদি আমার পাশে না থাকতেন, শ্রী বরুণ কুমার রায়, উনি আমার সিনিয়রও, তাহলে হয়তো আমি এখানে যেতে পারতাম না। কারণ আমাকে এখানে একজন শুধুমাত্র অ্যাডভোকেট হিসেবে ডাকা হয়নি, আমাকে এখানে ডাকা হয়েছে একজন ফিলান্থ্রপিস্ট হিসেবে। আমার রোজগারের বেশিরভাগ টাকা আমি সমাজের যারা আমার থেকে একটু পিছনে রয়েছেন, শুধুমাত্র আর্থিক কারণবশত যারা অনেক রকমের সুবিধা থেকে হারিয়ে গেছেন, তারা পাচ্ছেন না, সেগুলো পাওয়ার জন্য আমি শুধুমাত্র আমার রোজগারের টাকাটা থেকে আমি তাদের পাশে দাঁড়াই। এবং আমার রোজগারের টাকাটা এই খাতে খরচ করার জন্য আমার হাজব্যান্ড আমাকে সবসময় উৎসাহিত করেন, আমার মা আমাকে সবসময় উৎসাহিত করেন, আমার বাবার একটা প্রভাব আছে, সেখান থেকেই আমরা এগুলো করেছি যতটা করি। আজ আমাকে এখানে ডাকা হয়েছে যে ভারতবর্ষে আমরা কি বলতে চাই ভারতকে আগে নিয়ে যাওয়ার জন্য। তো এক্ষেত্রে আমি আজকে তোমাদের মাধ্যমেও সবাইকে বলবো যে আমাদের সংবিধানে আমরা ফান্ডামেন্টাল রাইট নিয়ে সবাই বলি যে আমার কি কি অধিকার আছে, মৌলিক অধিকার। আমার বাবা একটা কথা বলতেন, রাইট অ্যান্ড লাইবিলিটি কো এক্সিস্ট। যদি আমার অধিকার থাকে তাহলে আমার কর্তব্যও আছে। বিকশিত ভারতে আমি আমার যেটা ওপিনিয়ন, যেটা আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে সবার কাছে দিতে চাই, সেটা হলো এটা যে রাইট আছে আর লাইবিলিটি আছে। একজন সিভিলিয়ান হিসেবে আমার সীমিত ক্ষমতা অনুযায়ী বা আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী দেশকে এগোনোর জন্য এরম একজন মানুষের পাশে দাঁড়ান যার হয়তো আর্থিক সঙ্গতি আপনার থেকে কম, তার পাশে দাঁড়িয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া। সবাইকে হয়তো সবার জীবন চেঞ্জ করা সম্ভব নয়, কিন্তু একদিন একজনের জীবনটা চেঞ্জ করা কিন্তু সম্ভব। তার পাশে দাঁড়িয়ে যখন আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই এগোনোটাই হবে পুরো একজন মানুষের এগোনোটাই কিন্তু একটা দেশের এগোনো হবে। যেটা আপনাকে বলার দিদি, এত বড় একটা সম্মান তো আপনি ভূষিত হয়েছেন, তার সাথে বহু সোশ্যাল অ্যাক্টিভিস্টে আপনি কাজ করেন, তার সাথে একজন সুগৃহিণী, এত কিছু সামলে কিভাবে এগুলো করছেন। এবং তার সাথে আমি এটাও জানতে চাই, প্রচুর তো ওয়ার্কিং লেডিরা আমাদের ফিল্ডে রয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ওয়ার্ক ফিল্ডে কর্মরত অবস্থায়, বিভিন্ন রকম কথাবার্তা বা তাদের যারা সহকর্মী আছে তাদের কাছ থেকে হয়তো অনেক সময় অনেক ধরনের থ্রেটও তারা পেয়ে থাকে। তো এই সব ক্ষেত্রে কিছু মহিলা সামনে আসে, কিছু জন সামনে আসে না। এবার তুমি একটু বলো যে জেনারেলি কিরকম যদি ঘটনা ঘটে, এখন তো অনেক ছোট ছোট মেয়েরাও তো তারা কর্মরত হচ্ছে, তাদেরকে কিভাবে তাদেরকে উৎসাহিত করবে? আচ্ছা, আমাদের দেশের আইন
প্রত্যেকটা মহিলাকে যারা বাইরে বেরোয় কাজ করে তাদের জন্য কিন্তু খুব প্রচুর লিগ্যাল রিসর্ট খুলে রেখেছে। সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট ওয়ার্ক প্লেস, মানে যেটা এখন প্রত্যেক কর্পোরেট জায়গায় পশ বলে চলছে। তো এক্ষেত্রে ভাবরি দেবী বলে একজন মহিলা, যিনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন, তার উপর রেপ হয় এবং তারপরেই কিন্তু এই আইনটি আসে, সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট ওয়ার্ক প্লেস। আমি মেয়েদের জন্য একটা কথাই বলবো যে আমাদের সমাজ এখন, এর আগে বা এবং আগামীকালেও বুদ্ধিমতীদের জন্য প্রস্তুত নয়। তো এটা একটা খুব বড় কারণ যে প্রত্যেক দিন যেসব মেয়েরা উন্নতি করছেন, যারা নিজের নাম তৈরি করছেন এবং এটা ভুলে গিয়ে যে আমি একজন মহিলা, আমার অনেক রকম শারীরিক হয়তো দুর্বলতা আছে, আমাদের রেস্ট হয় না, যতটা শারীরিকভাবে একটা ছেলে সক্ষম ততটা আমি সক্ষম নই, এইগুলো ভুলে গিয়েও কিন্তু আমরা ছেলেদের সঙ্গে প্রফেশনাল রেসে রয়েছি। এবং এইটাই মেনে নেওয়া কিন্তু অনেক পুরুষ মানুষের কাছে প্রচণ্ড দুঃখের বিষয়। এবং অনেক পুরুষ মানুষ আমাদের জীবনে এরকম রয়েছেন যারা না থাকলে আজ আমরা এখানে থাকতাম না। ফর এক্সাম্পল, আমি যদি একজন প্রগতিশীল বাবার মেয়ে না হতাম, আমি অ্যাডভোকেট মিতা ব্যানার্জি হতাম না, বা তুমি জার্নালিস্ট দেবশ্রী মুখার্জি হতে না। আমি যদি একজন সাপোর্টিভ হাজব্যান্ডের ওয়াইফ না হতাম, আমার হাজব্যান্ডের নাম যদি বরুণ কুমার রায় না হতো, আমি বাড়িতে বসে হয়তো রান্নাই করতাম। কারণ সে বলতো এত পড়াশোনা করেছে তো কি আছে, কিন্তু আমার বাড়ির মেয়েরা বাইরে বেরোয় না। দো আমার হাজব্যান্ড বিহারি, উনি কিন্তু আমাকে সবসময় বলেছে যে মেয়েদের ছেলেদের থেকে বেশি সাকসেসফুল হওয়া দরকার, যাতে তার সঙ্গে কখনো কোনো সেক্সুয়াল অফেন্স অফিসে না হয়। তো একজন সাকসেসফুল মহিলা যখনই এই ধরনের অফেন্সের শিকার হচ্ছেন, প্রথম জিনিস যেটা আপনি করবেন, সেই মানুষটিকে এক্সপোজ করুন এবং এরমভাবে এক্সপোজ করুন যাতে সে দ্বিতীয় দিন এটা করার সাহস না পায়। সে যেন জানে যে আপনি যেই জায়গাতেই আসুন, যদি সে আপনার বসও হয়, আপনি যদি তার এগেনস্টে কমপ্লেন করেন তো তার চাকরি অবধারিত যাবে। অন্তত তাকে বসিয়ে তার উপরে একটা এনকোয়ারি হবে। আইন তার জন্য যা শাস্তি নেবে, কিন্তু পুরো কর্পোরেট ওয়ার্ল্ডে তার নামটা খারাপ হয়ে যাবে। কারণ এটা আপনি ইমেল করে সমস্ত জায়গায় আপনার কোম্পানির এইচআরকে প্রথম জানান, আর মেসেজটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার হবে যে যদি আমি মহিলা বলে আপনি আমাকে বডি শেমিং করেন, যদি আমি মহিলা বলে আপনি আমাকে কোনো সেক্সিয়াস রিমার্ক করেন, বা যদি আমি মহিলা বলে আপনি আমাকে কাজ না করতে দেন, তাহলে আইনত আমিও আপনাকে কাজ করতে দেব না। আই উইল থ্রো ইউ আউট ফ্রম দ্য ইন্ডাস্ট্রি। আমি আপনাকে ইন্ডাস্ট্রিতেই থাকতে দেবো না। সেক্ষেত্রে তো নিশ্চয়ই যেটা আপনি বললেন না, অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা হয়তো ভয়ের চোটেও কিছু বলতে চায় না। সেই ক্ষেত্রে আপনি নিজে তো এত একটা প্রতিষ্ঠিত মানুষ, এবং আমাদের যারা দর্শকরা রয়েছে, বিশেষ করে যারা নারী, তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য, যেই মহিলারা বলতে চান না, এটা খুব কমন, এটা ভয় না, এটা একটা লজ্জাবোধ। যেরকম আমাদের দেশে বা সারা পৃথিবীতে মেয়েরা যখন ধর্ষিত হয়, মেয়েটা ডিপ্রেশনে চলে যায় কোনো দোষ না করে, কিন্তু যে দর্শন করলো তার কোনো ডিপ্রেশন হয় না। কারণ আমাদের মাইন্ডসেটটাই এরকম, আমাদের ছোট থেকে এভাবেই শেখানো হয়েছে, আমরা এটা নিয়ে বড় হয়ে গেছি। এই জিনিসটা মাইন্ডসেট থেকে বেরোনো সম্ভব না। সম্ভব হলো ঠিক আর ভুলের তফাৎটা জানা। যদি আমি ভুল না করি, আমার সামনে যেই থাকুক তার এগেনস্টে বলুন, কারণ যারা এই ধরনের খারাপ কাজ করে তারা খুব দুর্বল হয়। আমি আমার নিজের লাইফ দিয়ে বলবো, আমি যখন প্রথম প্র্যাকটিস করতে যাই, একজন খুব বড় জাস্টিসের মেয়ে আমায় বলেছিল আপনি এখানে ব্রিফ লাগবেন না। আমি ক্যালকাটা হাইকোর্টে ব্যারিস্টার লাইব্রেরি তখন সদ্য মেম্বার হয়েছিলাম, ছিল আপনি এখানে ব্রিফ রাখবেন না আর আপনি এখানে কোর্ট রাখবেন না। তো আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কেন রাখবো না, সে বললো আপনাকে সলিসিটার ফার্ম থেকে কেন খুঁজতে আসছে। আমি তাকে দুদিন এটা বলার সুযোগ দিয়েছিলাম, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি এটা আপনাদের সঙ্গে। এবং 3 দিনের দিন আমি বাধ্য করেছিলাম ওই মহিলা যেন আমাকে সবার সামনে বলে। সবার সামনে ওই মহিলা যখন বলেছিল, তাকে আমি একটা উত্তর দিয়েছিলাম, আসলে আমাকে সলিসিটার ফার্ম থেকে এর জন্য খুঁজতে আসে কারণ আমার বাবার এগেনস্টে কোনো করাপশান কেস নেই। আমি নাম বলছি না, ওনার বাবার এগেনস্টে করাপশান কেস ছিল এবং কেসটি ফেলে রেখে ভদ্রলোক মারা যান। কেসটা শেষ করার ওনার সাহস হয়নি, কারণ উনি করাপ্টেড ছিল। কেসটা ফেলে রেখে উনি মারা যান। তো যারা এই ধরনের কাজ করে, শুধু আমরা ছেলেদের বলছি ঠিক কথা, কিন্তু দেখবেন সেই ছেলেদের সাপোর্ট করার জন্য কিছু মহিলা ওখানে থাকে। তো ফার্স্ট অফ অল আইডেন্টিফাই দোজ লেডিজ। আর যে হোক, ছেলে হোক মেয়ে হোক, যে হোক, ভয় পাবেন না। যদি ভুল না করি তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই।
যদি কোনো মানুষ আপনাকে কোনোভাবে উত্ত্যক্ত করে, তাকে জবাব দেওয়ার আমাদের সাংবিধানিক রাইট আছে, আমাদের আইনত রাইট আছে। একজন মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে নিজের সম্মান বাঁচানোর জন্য আমাদের যা যা করা সব কিছু করণীয় আমাদের লিগ্যাল রাইটের মধ্যে পড়ে, এবং এটা করতে আমাদের কেউ আটকাতে পারে না। হ্যাঁ, আমি ভিউয়ার্সদের এটাই মেসেজ দিতে চাই যে মহিলারা আছেন, সব থেকে আগে মনে রাখবেন আপনার লড়াইটা আপনাকেই লড়তে হবে। আপনার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিকারের জন্য আপনাকেই লড়াই করতে হবে। আপনার পাশে সবাই তখনই দাঁড়াবে যখন আপনি নিজে মনের জোর করে সত্যি কথা সৎভাবে বলার সাহস রাখবেন। এর জন্য নিজের লড়াই লড়ুন, সামনে এসে দাঁড়ান। যারা মেয়েদের উত্ত্যক্ত করে, যারা মেয়েদের সম্বন্ধে খারাপ কথা বলে, তাদের প্রফেশনালি এগোতে বাধা দেয়, তারা প্রত্যেকেই কাপুরুষ। তাদের পুরুষ বলে চিহ্নিত করবেন না, তাদের না আগে একটা কাপুরুষ কথাটা সবসময় লাগাবেন। এবং যারা পুরুষ, তারা আমাদের আগে এগোতে সাহায্য করে, আমাদের কখনো মাস্টারমশাই হিসেবে, কখনো আমাদের বাবা হিসেবে, কখনো আমাদের স্বামী, আমাদের ভাই, আমাদের বন্ধু হিসেবে। তারাই পুরুষ, তাদের সঙ্গে এই কাপুরুষদের মেলাবেন না। আর আপনি একজন নারী, আমরা বিশেষ করে আমরা যেখানে আছি, এটা কলকাতা কালিকা ক্ষেত্র, আমাদের অধিষ্ঠাত্রী দেবী মহাকালী। আপনার আর আমার দুজনের মধ্যেই মহাকালীকে আছে, সেই মহাকালিকাকে জাগান এবং অসুরের কাপুরুষদের বিনাশ করুন। শুনতেই পেলেন যে পদ্মশ্রী নমিনেটেড আইনজীবী মিতা ব্যানার্জি তিনি কি বললেন। এটাই বলার যে পথে ঘাটে আমরা যারা মেয়েরা, যারা কর্মরত, যারা সবসময় অফিস যাচ্ছি, ঘর সামলাচ্ছি, সব কিছু করছি, আমাদের সাথে যদি কোনো ধরনের কোনো কিছু ঘটে, তার জন্য নির্দ্বিধায় কিন্তু সবার আগে যেটা করতে হবে, আমাদের জানাতে হবে, আমাদের বলতে হবে। আর সব খবরের জন্য দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।